ওয়েলকাম স্টুডেন্টস এন্ড ওয়েলকাম টু বায়োনি নির্মল। আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রিফিথের এক্সপেরিমেন্ট ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল সংক্রান্ত গ্রিফিথের যে এক্সপেরিমেন্ট বা ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি কোন ধরনের ম্যাক্রোমলিকুলস জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে এই সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করেছেন। তো প্রথম যে বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করেছেন তিনি হলেন ফ্রেডরিক গ্রিফিথ। ওকে, সুতরাং ফ্রেডরিক গ্রিফিথ 1928 সালে তিনি চেষ্টা করছিলেন যে কোন পদার্থ জেনেটিক মেটেরিয়াল সেটা খোঁজা। অ্যাকচুয়ালি কোনো জীবের কোষে ডিফারেন্ট টাইপের মলিকুলস থাকে বা ম্যাক্রোমলিকুলস থাকে আমরা বলতে পারি। সুতরাং এই ম্যাক্রোমলিকুলস কার্বোহাইড্রেট হতে পারে, সুতরাং কার্বোহাইড্রেট জেনেটিক মেটেরিয়াল হতে পারে, অথবা প্রোটিন হতে পারে, সুতরাং প্রোটিন জেনেটিক মেটেরিয়াল হতে পারে, অথবা ডিএনএ হতে পারে, অথবা আরএনএ হতে পারে। বাট হোয়াট ম্যাক্রোমলিকুল ইজ অ্যাকচুয়ালি জেনেটিক মেটেরিয়াল, এইটা খোঁজার জন্যই গ্রিফিথ ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট করেন। এবং জেনেটিক মেটেরিয়াল হলো সেই সমস্ত পদার্থ যে সমস্ত পদার্থ প্রধানত জেনারেশন থেকে জেনারেশনে ট্রান্সফার হয়। অর্থাৎ জেনেটিক মেটেরিয়াল হলো সেই ম্যাক্রোমলিকুল যে ম্যাক্রোমলিকুল বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকেই আমরা বলবো জেনেটিক মেটেরিয়াল। এছাড়া জেনেটিক মেটেরিয়ালের আরো ডিফারেন্ট প্রপার্টিজ আছে, যেমন জেনেটিক মেটেরিয়াল ফেনোটাইপকে কন্ট্রোল করে, সুতরাং ফেনোটাইপিক প্রপার্টিজ, অথবা জেনোটাইপিক প্রপার্টিজ যেটা বলছিলাম যে জেনারেশন থেকে জেনারেশনে ট্রান্সফার হয়। এছাড়া ইভলিউশনারি প্রপার্টিজ অর্থাৎ জেনেটিক মেটেরিয়ালের মিউটেশন ঘটে। তাহলে কোন পদার্থ জেনেটিক মেটেরিয়াল, whether it is carbohydrate or it is protein or DNA or RNA, then what is actually the genetic material, এটা খোঁজার জন্য ফ্রেডরিক গ্রিফিথ ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট করেছিলেন। তো প্রথমেই আমি বলবো যে হোয়াট ইজ ট্রান্সফরমেশন। প্রথমেই যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হলো ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি আমরা কাকে বলবো। দেখো, ব্যাকটেরিয়া তার যে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌনজনন বিভিন্ন পদ্ধতিতে ব্যাকটেরিয়া তার যৌনজনন করতে পারে। সুতরাং ব্যাকটেরিয়ার যৌনজনন আইদার সেটা কনজুগেশন হতে পারে অথবা সেটা ট্রান্সডাকশন হতে পারে, এবং সেই যৌনজনন পদ্ধতি ট্রান্সফরমেশন হতে পারে। প্রধানত ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল সংক্রান্ত যে বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে তার মধ্যে ট্রান্সডাকশন এবং ট্রান্সফরমেশন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে গ্রিফিথ ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট করেছিলেন। হোয়াট ইজ ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে কোনো একটা ব্যাকটেরিয়া, ধরা যাক এটি একটি ব্যাকটেরিয়াল সেল, সুতরাং এই ব্যাকটেরিয়া কোনো বহিরাগত ডিএনএ বা কোনো বহিরাগত মেটেরিয়ালস যখন কালেক্ট করে বা ডিএনএ যখন কালেক্ট করে, সুতরাং কোনো এক্সটার্নাল ডিএনএ এই ব্যাকটেরিয়া যদি কালেক্ট করে, ওকে, অর্থাৎ এক্সটার্নাল ডিএনএ যদি এই ব্যাকটেরিয়ার মধ্যে যদি প্রবেশ করে তাহলে এই ব্যাকটেরিয়া পরিবর্তিত হয়। তাহলে এই ব্যাকটেরিয়া কি হয়ে যাবে? চেঞ্জেস হয়ে যাবে বা পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ এই ব্যাকটেরিয়ার জেনোটাইপ এবং ফেনোটাইপ পরিবর্তিত হয়ে যাবে। সো দিস প্রসেস ইজ অ্যাকচুয়ালি কল্ড এজ ট্রান্সফরমেশন। Then transformation is the process by which a bacteria collect the external genetic material and which causes the changes of genotype and the phenotype of this bacteria. This process is known as bacterial transformation. তো এই ট্রান্সফরমেশন পদ্ধতিতে কিভাবে আমরা প্রমাণ করব যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, এটাই আমরা এবার বোঝার চেষ্টা করব। দেখো, ফ্রেডরিক গ্রিফিথ ছিলেন একজন মেডিকেল অফিসার এবং তিনি প্রধানত যে রোগ সম্বন্ধে তিনি গবেষণা করছিলেন সেটি হলো নিউমোনিয়া। সুতরাং তিনি যে রোগ নিয়ে গবেষণা করছিলেন সেটা হলো নিউমোনিয়া। অ্যাকচুয়ালি তিনি চেষ্টা করছিলেন যে নিউমোনিয়ার ভ্যাকসিন আবিষ্কার করার জন্য। তো নিউমোনিয়া যে ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ ঘটায় সেই ব্যাকটেরিয়ার নাম হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়া যে ব্যাকটেরিয়া ঘটায় সেই ব্যাকটেরিয়ার নাম হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। ওকে, এবং তিনি দেখলেন যে এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার দুটি স্ট্রেন এক্ষেত্রে তিনি চয়েস করেছিলেন। তাহলে দুটি স্ট্রেন তিনি চয়েস করেছিলেন, একটি স্ট্রেন হলো 1 এবং আর একটা স্ট্রেন হলো 2। আমরা এটা নাম দিলাম, একটি স্ট্রেন 1 আর একটা হলো স্ট্রেন 2। তো স্ট্রেন 1 যেটা সেটি হলো ক্যাপসুলেটেড। সুতরাং স্ট্রেন 1 হলো স্মুথ ভ্যারাইটি বা এটাকে আমরা বলতে পারি S3, অর্থাৎ স্ট্রেন 1 এটি হলো ক্যাপসুলেটেড, রাইট। এবং স্ট্রেন 2 হিসাবে তিনি যেটা নিলেন সেটি হলো R2 স্ট্রেন এবং এটি হলো নন ক্যাপসুলেটেড। তাহলে R2 স্ট্রেন যেটা নিলেন সেটি হলো নন ক্যাপসুলেটেড, রাইট। এখন এই যে স্ট্রেন 1 বা S3 এই যে স্ট্রেন, এই S3 স্ট্রেনে কিন্তু অ্যাকচুয়ালি ডিজিজ ঘটায়। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, সো দিস ইজ দ্য ব্যাকটেরিয়া এন্ড S3 ব্যাকটেরিয়া এটা, এবং এটি হলো R2, এবং S3 ব্যাকটেরিয়ার বাইরের দিকে একটি পলিস্যাকারাইড কোট থাকবে। ওকে, সুতরাং এর বাইরের দিকে একটি পলিস্যাকারাইড কোট থাকবে এবং এই পলিস্যাকারাইড কোট থাকে বলেই এই ব্যাকটেরিয়া সাধারণত হোস্টের ইমিউনোলজিক্যাল সিস্টেম এই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করতে পারে না।
সুতরাং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া যখন ম্যামালসের দেহের মধ্যে ঢুকবে তখন তার টার্গেট থাকবে কি নিউমোনিয়া রোগ ঘটানোর। তাহলে H3 স্ট্রেন যদি ঢোকে তাহলে H3 স্ট্রেনের অ্যাকচুয়ালি বাইরের দিকে পলিস্যাকারাইড কোট থাকে। এই পলিস্যাকারাইড কোট হোস্টের ইমিউনোলজিক্যাল সিস্টেম থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। তাহলে H3 স্ট্রেন প্রধানত ডিজিজ ঘটাবে। তো H3 স্ট্রেন কি করবে? ডিজিজ ঘটাবে। ওকে, এবং R2 যেটা নন ক্যাপসুলেটেড সেটা ডিজিজ ঘটাবে না, তাহলে এটি হলো নন প্যাথোজেনিক। অ্যাকচুয়ালি যে ব্যাকটেরিয়া ডিজিজ ঘটায় তাকে বলে প্যাথোজেনিক, এবং যেটা ডিজিজ ঘটাবে না তাকে আমরা বলবো নন প্যাথোজেনিক। যেহেতু R2 স্ট্রেনে কোন রকম ক্যাপসুল নেই সেই জন্যই এটা হলো নন প্যাথোজেনিক। এবং ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট বুঝতে গেলে আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে। একটি কি পয়েন্ট আমি তোমাদেরকে বলবো, তাহলে টোটাল ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। সেটা হলো মিউটেশন। অ্যাকচুয়ালি জেনেটিক মেটেরিয়াল যে ধর্ম প্রদর্শন করে ইভলিউশনারি প্রপার্টিজ যেটা বলছিলাম সেটা হলো মিউটেশন, অর্থাৎ তারা পরিবর্তিত হতে পারে। এবং এক্ষেত্রে মিউটেশন সবসময় হবে স্ট্রেন স্পেসিফিক। ওকে, সো মিউটেশন যেটা হবে সেটা হবে স্ট্রেন স্পেসিফিক। তাহলে R2 যদি মিউটেটেড হয়, R2 মিউটেটেড যদি হয় তাহলে R2 সবসময় S2 তে মিউটেটেড হবে, কিন্তু R2 কখনোই S3 তে মিউটেটেড হবে না। ওকে, সুতরাং R2 S3 তে মিউটেটেড হবে, কিন্তু R2 কখনোই S3 তে মিউটেটেড হবে না। সুতরাং এটি কিন্তু একটি কি পয়েন্ট, অর্থাৎ ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন বুঝতে গেলে এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। তাহলে R2 can be mutated into S2 but R2 cannot be mutated into S3, so this never will be mutated into S3। এখন ফ্রেডরিক গ্রিফিথ কিভাবে এক্সপেরিমেন্ট করলেন? ফ্রেডরিক গ্রিফিথ প্রথমেই যেটা করলেন সেটি হলো একটি R2 স্ট্রেন নিলেন। ওকে, সুতরাং ফ্রেডরিক গ্রিফিথের প্রথম যে এক্সপেরিমেন্ট সেটি হলো R2 স্ট্রেন। এই ব্যাকটেরিয়া প্রথম তিনি মাইসের দেহে ইনজেক্ট করলেন। সুতরাং R2 অর্থাৎ লিভিং R2, এটা আমরা বলতে পারি যে লিভিং R2 কে মাইসের দেহে ইনজেক্ট করলেন। ওকে, সেকেন্ড S3 যেটি হলো লিভিং, এটাকেও মাইস বা ইঁদুরের দেহে এটাকে ইনজেক্ট করলেন। তাহলে এটি হলো সেকেন্ড। থার্ড স্টেপে তিনি কি করলেন? হিট কিল্ড S3 অর্থাৎ তাপ প্রয়োগে মৃত S3 ব্যাকটেরিয়া, যেটা হলো ডেড ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে মাইসের দেহে ইনজেক্ট করলেন। তাহলে এই তিনটে কেসে কি ঘটনা ঘটলো? তাহলে R2 হলো লিভিং এবং সেটা মাইসের দেহে ইনজেক্ট করা হলো। দেখো আমি প্রথমেই বলেছি যে R2 ব্যাকটেরিয়া হলো নন প্যাথোজেনিক, অর্থাৎ এটা কোনো ডিজিজ ঘটাবে না। তো যেহেতু R2 ব্যাকটেরিয়া কোনো ডিজিজ ঘটাচ্ছে না, তাহলে এক্ষেত্রে এই ইঁদুর এক্ষেত্রে বেঁচে থাকবে। তাহলে ইঁদুর এক্ষেত্রে কি হবে? লিভিং হবে, অর্থাৎ বেঁচে থাকবে। কিন্তু যখন S3 যখন মাইসের দেহে যখন ইনজেক্ট করা হচ্ছে এবং S3 হলো প্যাথোজেনিক, অর্থাৎ এর দেহে ক্যাপসুল আছে, পলিস্যাকারাইড ক্যাপসুল, তাহলে অবশ্যই এই ইঁদুর কি হবে? অবশ্যই এই ইঁদুর মারা যাবে। ওকে, সুতরাং এক্ষেত্রে ইঁদুর মারা যাবে, ডায়েড। হিটকিল S3 মাইসের দেহে যখন ইনজেক্ট করা হলো তখন কিন্তু ইঁদুর বেঁচে থাকবে। ওকে, কারণ কি? কারণ এক্ষেত্রে S3 ব্যাকটেরিয়া এক্ষেত্রে মারা গেছে। সুতরাং যেহেতু এটি হলো ডেড পার্টিকেল, সুতরাং এটা ইঁদুরের দেহতে কোনো রোগ সৃষ্টি করবে না, তাহলে ইঁদুর বেঁচে থাকবে। এবারে হিটকিল S3 এবং R2 কে যখন আমরা একসঙ্গে ইনজেক্ট করব, ওকে, তাহলে ফোর্থ তিনি যেটা করলেন সেটা হলো R2 প্লাস হিট কিল্ড S3, R2 প্লাস হিট কিল্ড S3 একে ইনজেক্ট করলেন তিনি মাইসের দেহতে। ওকে, সুতরাং ইঁদুরের দেহতে এটাকে ইনজেক্ট করলেন এবং তখন তিনি আশ্চর্যজনকভাবে কি লক্ষ্য করলেন? তখন তিনি আশ্চর্যজনকভাবে এটাই লক্ষ্য করলেন যে এই ইঁদুর মারা গেল। ওকে, সুতরাং যখন R2 এবং হিটকিল S3 যখন আমরা ইনজেক্ট করবো ইঁদুরের দেহতে, তখন সেই ইঁদুর কিন্তু মারা যাবে। যদি এক্সপেরিমেন্টটা দেখি তাহলে R2 যখন ইঁদুরের দেহতে ইনজেক্ট করবো তখন সেটা বেঁচে থাকবে। সুতরাং R2 ইঁদুরের দেহতে ইনজেক্ট করলে সেটা বেঁচে থাকার কথা, কিন্তু এক্ষেত্রে হিটকিল S3 এর সঙ্গে যখন R2 কে আমরা দিচ্ছি তখন সেই ইঁদুরটা মারা যাচ্ছে এবং এই ইঁদুরের দেহ থেকে কিছু S3 ব্যাকটেরিয়া রিকভার করা গেল। ওকে, সুতরাং কিছু S3 ব্যাকটেরিয়া এক্ষেত্রে কি হলো? রিকভারি হলো। তাহলে এই S3 ব্যাকটেরিয়াটা কোথা থেকে এলো? এটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে হিটকিল S3 নিশ্চয়ই S3 ব্যাকটেরিয়াতে পরিণত হবে না, কারণ সেটা অলরেডি ডেড। তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে
R2 ব্যাকটেরিয়া কোনো না কোনো ভাবে H3 ব্যাকটেরিয়াতে পরিণত হয়েছে। ওকে, তাহলে R2 ব্যাকটেরিয়া কোনো একটা প্রসিডিওরে নিশ্চয়ই H3 ব্যাকটেরিয়াতে পরিণত হয়েছে, বা কোনো একটা অজানা পদার্থ R2 কে নিশ্চয়ই H3 ব্যাকটেরিয়াতে পরিণত করেছে। এক্ষেত্রে কখনোই R2 যদি মিউটেশন হতো, তাহলে R2 অবশ্যই H2 তে পরিণত হতো, নেভার H3। ওকে, সুতরাং এক্ষেত্রে কিন্তু মিউটেশন হয়নি, সুতরাং নো মিউটেশন। তাহলে নিশ্চয়ই R2 যেগুলো লিভিং ছিল, সেই কিছু R2 ব্যাকটেরিয়া H3 তে পরিণত হয়েছে এবং সেটাই ইঁদুরকে মেরে দিয়েছে। তাহলে ফ্রেডরিক গ্রিফিথ এবার চেষ্টা করছেন বা খোঁজার তিনি চেষ্টা করেছিলেন যে কোন পদার্থ R2 কে H3 তে পরিণত করেছে, এবং তিনি বললেন যে H3 বা হিট কিল্ড H3 এর কোন পদার্থ নিশ্চয়ই R2 কে H3 তে পরিণত করেছে। সো হিট কিল্ড H3 এর কোন মেটেরিয়ালস বা কোন পদার্থ, হিট কিল্ড H3 এর কোন একটা কম্পোনেন্টস অ্যাকচুয়ালি R2 কে H3 তে পরিণত করে। সো R2 কে কিসে পরিণত করেছে? H3 তে। কিন্তু হোয়াট ইজ দিস কম্পোনেন্ট? এই কম্পোনেন্টটা কি, এটা তিনি খোঁজার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা তিনি বুঝতে পারেননি যে এই কম্পোনেন্টটা কি। তিনি বলেছিলেন যে এই কম্পোনেন্ট প্রোটিন হতে পারে, এবং তিনি এর নাম দিয়েছিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, এবং তিনি এই কম্পোনেন্টের নাম দিয়েছিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। ওকে, তিনি এই কম্পোনেন্টের নাম দিয়েছিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, রাইট? তো প্রথমেই আমরা যে বিষয়টা বলেছিলাম যে ট্রান্সফরমেশন হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কোনো ব্যাকটেরিয়া বাইরে থেকে কোনো মেটেরিয়ালস সংগ্রহ করে এবং তার ফলে সেই ব্যাকটেরিয়ার জিনোটাইপ এবং ফেনোটাইপ পরিবর্তিত হয়। সুতরাং R2 ব্যাকটেরিয়া নিশ্চয়ই হিট কিল H3 থেকে কোনো মেটেরিয়ালস কালেক্ট করে তার ফেনোটাইপ এবং জিনোটাইপের পরিবর্তন ঘটিয়েছে। সুতরাং সেই মেটেরিয়ালস কি হতে পারে? সেই মেটেরিয়ালস ট্রান্সফর্মিং প্রিন্সিপাল হতে পারে। কিন্তু তিনি বললেন যে এটা ইট মে বি প্রোটিন, but he was not actually definitely told that what is this transforming principle. তিনি ডেফিনেটলি এটা বলতে পারেননি যে এই ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা কি। এবং পরবর্তীকালে 1940 সালে তিনজন সায়েন্টিস্ট এভারি, ম্যাকলিয়ড এবং ম্যাককার্টি পরীক্ষার সাহায্যে, এক্সপেরিমেন্টের সাহায্যে প্রমাণ করেছিলেন যে এই ট্রান্সফর্মিং প্রিন্সিপাল অ্যাকচুয়ালি ডিএনএ। এবং এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে এভারি, ম্যাকলিয়ড এবং ম্যাককার্টি কিভাবে এক্সপেরিমেন্টালি প্রুভ করেছিলেন যে ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল অফ ফ্রেডরিক গ্রিফিথ ওয়াজ অ্যাকচুয়ালি ডিএনএ, সেই সম্বন্ধে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে আশা করি তোমরা ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট বা ফ্রেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্ট বুঝতে পেরেছো, এবং এর পরের ভিডিওতে আমরা এটাই আলোচনা করবো যে এভারি, ম্যাকলিয়ড এবং ম্যাককার্টি কিভাবে পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিলেন যে ফ্রেডরিক গ্রিফিথের যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল সেটা ডিএনএ। সো থ্যাংক ইউ এন্ড দ্যাটস ইট।